ইরানের ভয়ে টাকার জোরে নতুন বন্ধু কিনল আমিরাত। হজের পর ওমরা শুরুর সময় জানালো সৌদি আরব। রোমের আলো আধারিতে মোদি মেলোনি। 4 বছরে 7,000-এর বেশি কর্মী ছাঁটাই করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড। দারিদ্র্যের কষাঘাতে সন্তান বিক্রি করে জীবন চালাচ্ছেন বাবা। স্বাগত জানাচ্ছি কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছে মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবং ইরানের সামরিক আগ্রাসনের ভয় বদলে দিচ্ছে আঞ্চলিক রাজনীতির চিরচেনা সব সমীকরণ। নিজেদের ভবিষ্যৎ রক্ষা কবচ হিসেবে এবারে সবাইকে চমকে দিয়ে আরও কাছাকাছি এসেছে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল। সামরিক সক্ষমতা বৃদ্ধি ও যৌথভাবে আধুনিক যুদ্ধ প্রযুক্তি কিনতে দুই দেশ মিলে গড়ে তুলেছে এক বিশাল গোপন প্রতিরক্ষা তহবিল। জানা গেছে, গত ফেব্রুয়ারিতে আমিরাতের ওপরে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ত্রাতা হিসাবে গোপনে আয়রন ডোম ও সেনা পাঠিয়েছিল তেল আবিব। সেই ভরসা সূত্র ধরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক অঘোষিত সফরে চূড়ান্ত হয় এই গোপন চুক্তি। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক টানাপোড়েনে থাকা ইসরায়েলের উন্নত সামরিক প্রযুক্তি এবং আমিরাতের $2 ট্রিলিয়ন সার্বভৌম তহবিলের এই যুগলবন্দি মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সামরিক ও কূটনৈতিক হিসাব নিকাশ পুরোপুরি বদলে দিচ্ছে। বিস্তারিত রিপোর্টে। কথায় আছে, স্বার্থের টানে বাঘে মোষে এক ঘাটে জল খায়। চলমান ইরান যুদ্ধের উত্তাপ আপাত দৃষ্টিতে ধ্বংসযজ্ঞের আভাস দিলেও সব হিসেব নিকেশ পাল্টে দিয়ে এমন দুই দেশ হাত মিলিয়েছে যা কিছুদিন আগেও হয়তো ভাবা যেত না। ইরান যুদ্ধের প্রভাবে আরও কাছাকাছি এসেছে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল। সবাইকে চমকে দিয়ে সামরিক সক্ষমতা বৃদ্ধি ও যৌথভাবে আধুনিক প্রযুক্তি কিনতে তারা গড়ে তুলেছে এক বিশেষ প্রতিরক্ষা তহবিল। ঘটনার সূত্রপাত গত ফেব্রুয়ারিতে, যখন ইরানের প্রায় 3,000 ড্রোন ও ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছিল আমিরাতের বুকে। তখন অপ্রত্যাশিত ত্রাতা হয়ে আসে ইসরায়েল। তারা গোপনে পাঠায় তাদের আয়রন ডোম ও সেনা। সেই ভরসার সূত্র ধরেই যুদ্ধ চলাকালে নেতানিয়াহুর এক অঘোষিত সফরে চূড়ান্ত হয় এই গোপন অস্ত্র চুক্তি। নেপথ্যের কারণটি বেশ পরিষ্কার। মূলত ইসরায়েলের কাছে রয়েছে বিশ্বসেরা সামরিক প্রযুক্তি, কিন্তু অর্থনৈতিক টানাপোড়েন আর মার্কিন সহায়তার অনিশ্চয়তা তাদের বিকল্প খুঁজতে বাধ্য করেছে। অন্যদিকে আমিরাতের কাছে রয়েছে $2 ট্রিলিয়ন সার্বভৌম তহবিল, কিন্তু অভাব ছিল উন্নত প্রযুক্তির। ফলে এই চুক্তি দুই দেশের জন্যই এক মোক্ষম সুযোগ। বিশেষ করে ড্রোন বিধ্বংসী ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে এই তহবিল থেকে বিপুল অর্থ খরচ করা হচ্ছে। অন্যদিকে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সাথে জোট গড়ছে। যুদ্ধ শেষে ইরান আরও বেপরোয়া হয়ে উঠবে, এই ভয়ে নিজেদের ভবিষ্যৎ রক্ষা কবচ হিসেবে ইসরায়েলকে চূড়ান্ত হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে আবুধাবি। সমমনা এই দুই দেশের নতুন জোট এখন মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশই বদলে দিচ্ছে। সনম সিদ্দিকী, কালবেলা। চলতি হজ মৌসুম শেষ হওয়ার পরপরই আগামী ওমরা মৌসুমের প্রস্তুতি ও সময়সূচি ঘোষণা করেছে সৌদি আরব। 1448 হিজরি সালের নতুন ওমরা ক্যালেন্ডার প্রকাশ করে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 31 মে অর্থাৎ 14 জিলহজ থেকে বিদেশি ওমরা যাত্রীদের জন্য ভিসা ইস্যু শুরু হবে। আর ভিসাধারীরা 1 জুন থেকে পবিত্র মক্কায় প্রবেশ এবং ওমরার অনুমতিপত্র সংগ্রহ করতে পারবেন। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী ওমরা যাত্রীদের অভিজ্ঞতা আরও স্বচ্ছ ও কার্যকর করতে এবারে উন্নত সমন্বিত ডিজিটাল ব্যবস্থাপনা চালু করেছে সৌদি সরকার। নতুন এই ক্যালেন্ডার অনুযায়ী 2027 সালের 9 মার্চ পর্যন্ত ওমরা ভিসা ইস্যু করা হবে এবং ওই বছরেরই 7 এপ্রিলের মধ্যে সব ওমরা যাত্রীকে সৌদি আরব ত্যাগ করতে হবে। বিস্তারিত রিপোর্টে। হজ মৌসুম শেষ হওয়ার পর আগামী ওমরা মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। 1448 হিজরি সালের ওমরাহ ক্যালেন্ডার প্রকাশ করেছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। সেখানে জানানো হয়েছে কবে থেকে ভিসা ইস্যু শুরু হবে, কবে মক্কায় প্রবেশ করা যাবে এবং শেষ কবে সৌদি আরব ছাড়তে হবে ওমরা যাত্রীদের। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি ওমরা যাত্রীর জন্য সমন্বিত ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় নতুন এই ক্যালেন্ডার ঘোষণা করেছে সৌদি সরকার। সময়সূচি অনুযায়ী ওমরা কোম্পানি ও বিদেশি এজেন্টদের সঙ্গে প্রাথমিক চুক্তি শুরু হয়
2026 সালের 4 মার্চ। এরপর 30 মার্চ অনুষ্ঠিত হয় ওমরা ও জিয়ারা ফোরাম, আর 11 মে শেষ হয় বিদেশি এজেন্টদের চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে আগামী 31 মে অর্থাৎ 14 জিলহজ থেকে ওমরা ভিসা ইস্যু শুরু হবে, আর 1 জুন থেকে ওমরা ভিসাধারীরা মক্কায় প্রবেশ ও অনুমতিপত্র সংগ্রহ করতে পারবেন। এদিকে 2027 সালের 9 মার্চ পর্যন্ত ওমরা ভিসা ইস্যু করা হবে। একই বছরের 23 মার্চ হবে সৌদি আরবে প্রবেশের শেষ সময়সীমা, আর এপ্রিলের মধ্যে সব ওমরা যাত্রীকে সৌদি আরব ত্যাগ করতে হবে। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় বলছে, উন্নত ডিজিটাল সেবা ও সহজ ব্যবস্থাপনার মাধ্যমে ওমরা যাত্রীদের অভিজ্ঞতা আরও স্বচ্ছ ও কার্যকর করতেই এই নতুন ক্যালেন্ডার চালু করা হয়েছে। দ্বিপাক্ষিক কূটনীতির চেনা গণ্ডি পেরিয়ে ঐতিহাসিক শহর রোমের আলো আঁধারিতে আবারও নজর কাড়ল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এক মন কাড়া রসায়ন। দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও এগিয়ে নিতে মোদির এই রোম সফর হলেও গতকাল সন্ধ্যার এক বিশেষ মুহূর্ত কেবল আনুষ্ঠানিকতার মাঝে সীমাবদ্ধ থাকল না। রোমের এক মনোরম বারান্দায় দাঁড়িয়ে মেলোনিকে পরম মায়ায় শহরের সৌন্দর্য ঘুরিয়ে দেখাচ্ছেন মোদি। এমনই এক দারুণ ফ্রেমবন্দি হয়েছে ক্যামেরায়। হালকা গোলাপি পোশাকে মেলোনির মুগ্ধ চাহনি আর মোদির চেনা হাসির এই মেলবন্ধন সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও চাঙ্গা করে তুলেছে নেটিজেনদের চিরচেনা মেলোডি ট্রেন্ডের মিষ্টি গুঞ্জন। আজকের মূল বৈঠকের আগে রোমের এই মনোরম সন্ধ্যা যেন দুই দেশের গভীর বন্ধুত্বের এক অনন্য গল্প লিখে গেল। বিস্তারিত রিপোর্টে। বসন্তের শেষ বিকেলে যখন রোমের ঐতিহাসিক আকাশ রূপালী আলোয় ভরে উঠেছিল, ঠিক তখনই যেন এক মায়াবী আবেশ ভর করল দুই দেশের রাষ্ট্রপ্রধানের আলাপচারিতায়। দ্বিপাক্ষিক কূটনৈতিক গুরুগম্ভীর আলোচনার বাইরে যে এক অদ্ভুত ও মন করা রসায়ন তৈরি হতে পারে তা আবারও প্রমাণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। দীর্ঘদিনের বন্ধুত্ব এবং দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতেই মূলত মোদির এই রোম সফর। কিন্তু গতকাল সন্ধ্যার সেই বিশেষ মুহূর্তটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকল না। ছবিতে দেখা যায় রোমের এক সুন্দর বারান্দায় দাঁড়িয়ে মেলোনিকে পরম মায়ায় শহরের সৌন্দর্য দেখাচ্ছেন মোদি। হালকা গোলাপি পোশাকে মেলোনির মুগ্ধ চাহনি আর মোদির সেই চেনা হাসির মেলবন্ধন যেন কোনো রোমান্টিক রূপকথার দৃশ্যকেও হার মানায়। তাদের এই খুনসুটি ও চোখের ইশারা দেখে নেটিজেনদের মনে আবারও চাঙ্গা হয়ে উঠেছে চিরচেনা মেলোডি ট্রেন্ডের সেই মিষ্টি প্রেমের গুঞ্জন। আজকের মূল বৈঠকের আগে এই মনোরম সন্ধ্যা যেন দুই দেশের গভীর বন্ধুত্বের এক অনন্য প্রেমের গল্প লিখে গেল। তবে শেষ পর্যন্ত এই আলাপচারিতা কূটনৈতিক দেশের সম্পর্ককে কতটা উঁচুতে নিয়ে যায় এখন সেটাই দেখার বিষয়। ব্যাংকিং কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে আগামী 4 বছরের মধ্যে 7,000-এরও বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড। লন্ডন ভিত্তিক এই আন্তর্জাতিক ব্যাংকটি জানিয়েছে 2030 সালের মধ্যে তাদের কর্পোরেট ও ব্যাক অফিস কার্যক্রমের প্রায় 15% পদ বিলুপ্ত করা হবে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী কম মূল্য সংযোজনকারী কাজগুলো প্রযুক্তির আওতায় নিয়ে আসায় ভারতের চেন্নাই ও বেঙ্গালুরু, মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং পোল্যান্ডের ওয়ারশোতে অবস্থিত ব্যাক অফিস সেন্টারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ব্যাংকের প্রধান নির্বাহী বিল উইন্টার্স জানিয়েছেন, এটি মূলত কোনো খরচ কমানোর প্রক্রিয়া নয়, বরং কম গুরুত্বপূর্ণ মানব সম্পদের জায়গায় বিনিয়োগ ও এআই প্রযুক্তির প্রতিস্থাপন। তবে যেসব কর্মী নতুন দক্ষতা অর্জন করতে চান তাদের পুনঃপ্রশিক্ষণ ও পুনর্বিন্যাসের সুযোগ দেওয়া হবে। দীর্ঘমেয়াদী রূপান্তর পরিকল্পনার অংশ হিসেবে 2028 সালের মধ্যে 15%-এর বেশি রিটার্ন অন ট্যাঞ্জিবল ইকুইটি অর্জনের লক্ষ্যেই এই বড় সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। বিস্তারিত রিপোর্টে। আগামী 4 বছরে 7,000-এর বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে কার্যক্রম আরও স্বয়ংক্রিয় ও লাভজনক করতেই এই সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ব্যাংকটি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন ভিত্তিক ব্যাংকটি কম মূল্য সংযোজনকারী কাজগুলোই প্রযুক্তির ব্যবহার বাড়াবে। এর ফলে ব্যাক অফিস কার্যক্রমে সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই হবে। বিশেষ করে ভারতের চেন্নাই ও বেঙ্গালুরু, মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং পোল্যান্ডের ওয়ারশায় অবস্থিত অফিসগুলোই প্রভাব বেশি পড়বে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. ব্যাংকের প্রধান নির্বাহী বিল উইন্টার্স জানিয়েছেন, যেসব কর্মী নতুন দক্ষতা অর্জন করতে চান তাদের পুনঃপ্রশিক্ষণ ও নতুন দায়িত্বে পুনর্বিন্যাসের সুযোগ দেওয়া হবে।
এই কর্মী ছাঁটাইয়ের মধ্য দিয়ে স্ট্যান্ডার্ড চার্টার তাদের দীর্ঘমেয়াদী রূপান্তর পরিকল্পনার শেষ ধাপে প্রবেশ করেছে। গত এক দশকে ব্যাংকটি সম্ভাব্য অধিগ্রহণ ঝুঁকি কাটিয়ে ধীরে ধীরে স্থিতিশীল মুনাফাভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ব্যাংকটি জানিয়েছে 2028 সালের মধ্যে তারা 15% বেশি রিটার্ন অন ট্রানজিবল ইকুইটি অর্জনের লক্ষ্য নিয়েছে। একই সঙ্গে উচ্চ সম্পদশালী খুচরা গ্রাহক এবং কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং খাতে ব্যবসায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। গত 12 মাসে স্ট্যান্ডার্ড চার্টার্ডের শেয়ারের দাম 65% বেড়েছে। তবে নতুন আর্থিক লক্ষ্য বিশ্লেষকদের প্রত্যাশার তুলনায় কিছুটা রক্ষণশীল হওয়ায় মঙ্গলবার শেয়ারের দর সামান্য কমে যায়। বিশ্বজুড়ে বিভিন্ন ব্যাংক এখন ব্যয় কমানো ও দক্ষতা বাড়াতে এআই প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে। জাপানের মিজুহোতেও আগামী এক দশকে প্রায় 5,000 কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। এদিকে ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও প্রবৃদ্ধি ধরে রাখতে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মোকাবেলায় চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটি $19 কোটি সংরক্ষণ করেছে। দীর্ঘ 11 বছর নেতৃত্বে থাকার পর বিল উইন্টার্সের ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। তবে তিনি জানিয়েছেন নতুন কৌশল বাস্তবায়নের জন্য আরও কয়েক বছর দায়িত্বে থাকবেন। নিয়তির এক নির্মম ও হাড় হিম করা পরিহাস। ক্ষণিকের জন্য থমকে গেছে মানবিকতা। যেখানে পেটের দায়ে নিজের ঔরসজাত সন্তানকে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন খোদ জন্মদাতা পিতা। আফগানিস্তানের গৌর প্রদেশে চলমান ভয়াবহ ও চরম মানবিক সংকটের এমন এক বুক ফাটা চিত্র তুলে ধরেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তালেবান শাসনে কাজ ও বিদেশি সাহায্যের অভাবে পুরো দেশটিতে এখন চরম দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে। জাতিসংঘের তথ্য মতে দেশটির প্রায় 75% মানুষ এখন ন্যূনতম চাহিদাও পূরণ করতে পারছে না। আব্দুল রশিদ আজমি নামের এক আফগান বাবা কান্নাজড়িত কণ্ঠে জানিয়েছেন, ঋণের বোঝা আর ক্ষুধার জ্বালা সইতে না পেরে তিনি তার 7 বছরের যমজ কন্যা সন্তানকে বিক্রি করতে প্রস্তুত, যাতে একটি মেয়েকে বিক্রি করে অন্তত 4 বছর পরিবারের অন্য সদস্যদের মুখে অন্ন তুলে দেওয়া যায়। অন্যদিকে আরেক পিতা সাইদ আহমদ তার 5 বছরের অসুস্থ মেয়ের চিকিৎসার খরচ জোগাতে আত্মীয়ের কাছে তাকে বিয়ের শর্তে তুলে দিয়েছেন। খরা, বেকারত্ব আর আন্তর্জাতিক সহায়তাহীন আফগানিস্তানে ক্ষুধার কাছে আজ এভাবেই প্রতিনিয়ত হার মানছে পিতৃত্ব। বিস্তারিত রিপোর্টে। নিয়তির কি নির্মম পরিহাস। নিজের ঔরসজাত সন্তানকে বিক্রি করে জীবন চালাতে হচ্ছে খোদ বাবা মাকেই। আফগানিস্তানের গৌর প্রদেশে ভয়াবহ মানবিক সংকটের এমন চিত্র তুলে ধরেছে বিবিসি। ভয়াবহ দারিদ্র্য আর ক্ষুধার কারণে দেশটিতে অনেক পরিবার চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। কাজের অভাবে মানুষ ঠিকমতো খাবার জোগাড় করতে পারছে না। এমন পরিস্থিতিতে পরিবারের বাকি সদস্যদের বাঁচাতে অনেক বাবা বাধ্য হয়ে নিজের ছোট মেয়েদের বিক্রি করে দিচ্ছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী আফগানিস্তানে প্রায় 75% মানুষ এখন ন্যূনতম চাহিদাও পূরণ করতে পারছে না। বেকারত্ব বেড়েছে, স্বাস্থ্যসেবা দুর্বল হয়ে পড়েছে এবং আগের মতো বিদেশি সাহায্যও আর আসছে না। বর্তমানে প্রায় 47 লাখ মানুষ দুর্ভিক্ষের খুব কাছাকাছি অবস্থায় আছে। একটি বেকারির মালিক মাঝে মাঝে শুকনো পুরনো রুটি এনে শ্রমিকদের মাঝে বিলিয়ে দেন। সবাই হুড়হুড়ি করে সেই রুটি কাড়াকাড়ি করে নেন। কখনো যদি কেউ একজন শ্রমিক নিয়োগ দিতে আসেন, তখন ডজন ডজন মানুষ তার দিকে ছুটে যান, কিন্তু অনেক সময় কয়েক ঘন্টায় মাত্র 2-3 জন কাজ পান। এই বাস্তবতার মাঝেই আব্দুল রশিদ আজিমি নামে এক বাবা কান্নাজড়িত কণ্ঠে জানান, তিনি তার 7 বছরের যমজ মেয়েদের বিক্রি করতে প্রস্তুত, কারণ সংসারে খাবার নেই, ঋণের বোঝা বাড়ছে। তিনি বলেন, একটি মেয়েকে বিক্রি করতে পারলে অন্তত 4 বছর পরিবারের অন্যদের খাওয়াতে পারবেন। তার স্ত্রী কায়হান জানান, ঘরে শুধু শুকনো রুটি আর গরম পানি আছে, চা পর্যন্ত নেই। আরেক বাবা সাইদ আহমদ চিকিৎসার খরচ জোগাতে নিজের 5 বছরের মেয়ে শাইকাকে আত্মীয়ের কাছে বিয়ের শর্তে দিয়ে দিয়েছেন। অ্যাপেন্ডিসাইটিস ও লিভারের সমস্যায় ভুগছিলেন ছোট্ট ওই মেয়েটি। অসহায় বাবা বলেন, টাকা থাকলে কখনোই এমন সিদ্ধান্ত নিতেন না, কিন্তু চিকিৎসা না হলে মেয়েটি মারা যেত। এদিকে খরা, বেকারত্ব আর কমে যাওয়া আন্তর্জাতিক সহায়তায় আফগানিস্তানের লাখো পরিবার এখন এমন এক অন্ধকারে দাঁড়িয়ে যেখানে ক্ষুধার কাছে হার মানছে পিতৃত্বও।
পাশাপাশি আফগান সমাজে ছেলেদের ভবিষ্যতের উপার্জনকারী হিসেবে দেখা হয় বলেই মেয়েরাই সবচেয়ে আগে বিক্রির ঝুঁকিতে পড়ছে। এছাড়া তালেবান শাসনে মেয়েদের শিক্ষা ও কাজের সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। অরিত্র বাসু, কালবেলা। এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।